3.3 হরর এফএম, আপনার আমার সবার ভৌতিক আড্ডাখানা। ভবভূতির হঠাৎ মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে। ঘুরেই আঁতকে উঠলেন। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা বছর 9-10 বয়সের ছেলে। কিন্তু সত্যি কি ছেলে? তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাতড়াচ্ছে। ভবভূতি কাঁপতে কাঁপতে বললেন, কে কে? ডক্টর ভূতনাথ ধমকে দিলেন, এই পেঁচো, কি হচ্ছে? শ্রীমান পিছু বলল, চকোলেট খুঁজছি ভূতু মামা। হাত বের কর বলছি, বের করে নে হাত। ডক্টর ভূতনাথ উঠে দাঁড়ালেন। ছি, ওই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢোকালি? মুখে চাইলেই পারতিস। পিছু হি হি করে হেসে হাত বের করে নিল। তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় দুহাত আঁকড়ে আবদার গলায় বলল, একটা চকলেট দাও না দাদু। সেই সঙ্গে বেজায় রকম কাতুকুতিও দিতে থাকলো। কি প্রচন্ড ঠান্ডা হাত! ভবভূতির দম আটকে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে গো গো করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই হি 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 করে হেসে উঠলেন। এই সমস্ত কাণ্ড কারখানা কোথায় ঘটছে জানেন? রামচন্দ্রপুর ভূত প্রকল্পে। আরও অবাক হচ্ছেন? ভাবছেন ভূত প্রকল্প আবার কি? নমস্কার, 3.3 হরর এফএম থেকে বলছি সহেলি। আজ আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প নিঝুম রাতের আতঙ্ক। স্টেশনে ট্রেন থেকে নেমে এক গাল হেসে গজপতি আঙুল তুলে বললেন, ওই যে জঙ্গল মতো জায়গা দেখতে পাচ্ছ, ওখানেই। সূর্য ডুবতে চলেছে, শিগগির পৌঁছতে হবে কিন্তু। ভবভূতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না। গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোণায় সে অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনো রেখে দিয়েছেন অবশ্য। ট্রেনটা দূরের বাঁকিয়ে গাছপালার আড়ালে মিশে গেলে তখন বললেন, একটু চা পেলে ভালো হতো। চা? গজপতি হাসলেন। চারপাশে তাকিয়ে দেখো তো, এখানে চায়ের দোকান দূরের কথা, আমরা বাদে জনমনুষ্য দেখতে পাচ্ছ নাকি? ভবভূতি দেখলেন, তাই বটে। প্ল্যাটফর্ম খাঁ খাঁ, শুধু এই স্টেশন ঘর, তার মানে একটা টিনের গুমটি ঘরের মতো। তাছাড়া আর কোনো ঘরবাড়িও নেই। গাছপালা ঝোপ জঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা। কেমন যেন থমথমে অস্বস্তিকর হাবভাব, নিঝুম রাতের আতঙ্ক। তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হনহন করে চলে যাচ্ছে। অমনি ভবভূতি বলে, এই তো দুজন লোক। গজপতি তা দেখে দিয়ে বললেন, এই স্টেশনারি লোক, স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান, কিন্তু ওরা পালাচ্ছে। পালাচ্ছে মানে? ভবভূতি অবাক। স্টেশনে থাকতে চায় না, গজপতি জানালেন। রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি, করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারেই ঢুকবে। পরের ট্রেন আসার সময় হলে স্টেশনে আসবে, ফের পালাবে। অবিশ্বাসী ভবভূতি বললেন, তাহলে এই স্টেশন ঘরটা তৈরি হলো কিভাবে শুনি? সে অনেক হাঙ্গামা করে হয়েছিল। সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল। ওরা খুব ডান পেটেছিল বলেই পেরেছে। গজপতি পা বাড়িয়ে ফের বললেন, আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়েই তক্ষুনি লেজ তুলে কেটে পড়লো, দেখলে না? তুমি ঠাহর করলে দেখতে। ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি যাত্রীরাও এই স্টেশনে এসে চোখ বুজে থাকে। ওই সিগন্যাল পেরুলে তারপর চোখ খোলে। আমরা কিন্তু চোখ বুজে নেই। ভবভূতির বাঁকা হাসিটা আরো একটু লম্বা করে দিলেন। গজপতি বললেন, আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলে চোখ খুলে রেখেছি। তুমি নিশ্চিন্তে থেকো, আমাদের গায়ে আঁচড় লাগা দূরে থাক। আমাদের উকিঝুঁকি মেরে ওরা দেখতেও সাহস পাবে না, কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ। ভূতনাথকে ওরা কি যে ভয় পায়। প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প।
এই প্রকল্পের কথা শুনে ভবভূতি কলকাতার গজপতি ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন, এখানে পৌঁছে ততটা পারলেন না। খুব খুব শব্দ হলো মাত্র। গজপতির পিছনে পিছনে রেল লাইন বরাবর এগোতে থাকলেন। সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চেকনায় দেওয়া এইসব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাকপাখালি তুমুল হল্লা করছে। ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসছে ক্রমশ। হলেও হতে পারে, কিংবা থাকলেও থাকতে পারে, এরকম কোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে। বারবার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছেন। এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল। রাস্তায় এক হাঁটু জল জমে গিয়েছিল। তার সঙ্গে লোডশেডিং। গজপতি ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবভূতি যৌবনে দুর্দান্ত শিকারী ছিলেন, তাই ওর সব কথায় বাঘ আসবেই। ওর আফসোস, বাঘ মেরে বড় ভুল করেছেন এতকাল। এখন বাঘ বংশ দেশ থেকে লোপ পেতে চলেছে। তাই সুন্দরবনে বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছেন। বেচারীরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক। সেই কথার জের টেনে গজপতি বলেছিলেন, আর ভূত বংশের কথাটা ভাবো ভয়া। আজকাল আর তো ভূত কেউ দেখতে পায়। ভূতেরাও তো লোপ পেতে বসেছে। আমাদের ছোটবেলায় দেখেছি। বাধা দিয়ে ভগবতী বললেন, ভূত? তুমি ভূত বিশ্বাস করো? আলবাত করি। গজপতি দৃঢ়ভাবে জবাব দিয়েছিলেন। সেই তো বলতে যাচ্ছি। হাত তুলে ভগবতী বলেছিলেন, ও শুনবো না, সব গুণ। ভূত বলে কিছু নেই। নেই? গজপতি ফুঁসে উঠেছিলেন। আলবাত আছে। চলো, এক্ষুনি চলো। আছে না নেই টের পাইয়ে দিচ্ছি। কোথায় যাব শুনি? ভগবতী হাসতে হাসতে বলেছিলেন, কোনো পোড়ো বাড়িতে, নয়তো শ্মশান। এই তো, আমি ওসব জায়গা চষে ফেলেছি এক সময়। ভূতের টিকিও দেখেনি। গজপতি রেগে গিয়েছিলেন। ঠিক জায়গায় গেলে তো দেখবে। তাছাড়া বললুম তো, আজকাল আর তত ভূত নেই। আগে যেমন পাড়া গায়ে যখন তখন বাঘ দেখা যেত, এখন কি যায়? যায় না। আর তুমিই তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে। হয়েছে। প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য। ঠিক তাই বলতে যাচ্ছিলুম তোমায়। শুনবে না খালি গো ধরবে? রামচন্দ্রপুর নামে স্টেশন আছে, শুনেছ কখনো? শোনোনি? ভবভূতি বাঁকা হেসে বলেছিলেন, না শুনিনি। তা হয়েছে কি? রামচন্দ্রপুরে ঠিক তোমার সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদেরও বংশ রক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে, জানেন? আর তার প্রজেক্ট অফিসার কে জানো? জানি না, কারণ এমন প্রজেক্টের কথা কোশমিন কালেও শুনিনি। গজপতি গর্জে বলেছিলেন, তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তর্ক করতে এসো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে অফিসার আছে তার নাম ভূতনাথ, আমার আপন ভাগ্নি। সে রীতিমতন মেক্সিকোতেও ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে। ভবভূতি অবাক হয়ে বলেছিলেন, বলো কি? হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূত তত্ত্বে ডক্টরেট ডিগ্রি দেয়। আমার ভূতও সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নাম করা ঘোস্ট এক্সপার্ট, অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। গত বছর যখন রামচন্দ্রপুর ঘোস্ট প্রজেক্ট থ্রি ভূতেদের অভয়ারণ্য চালু হলো, তখন তার উদ্বোধন করেছিলেন কি জানো তো? ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস এস.সি. হাড় মটমটিয়া। ভবভূতি আরও অবাক। এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি। আর এস.সি. হাড় মটমটিয়া? ও, শুনিনি। গজপতি উল্লাস দেখেছে। এই তো, কিচ্ছু খবর রাখো না। রাখবে কি করে? সারা জীবন তো বনে বাদারে বাঘের লেজ ফলো করেই কাটালে। শুনে রাখো, এমন দপ্তর একটা আছে, তবে গোপনীয় দপ্তর, তাই কেউ জানে না। আমার ভাগ্নের খাতিরেই আমি জেনেছি। আচ্ছা, তাহলে ওই মন্ত্রী মহোদয়ের পুরো নাম বুঝি মিসেস শাকচুন্নি হাড় মটমটিয়া? ভবভূতি ফের হেসে উঠেছিলেন। গজপতির আবার রাগ হয়েছিল। বলেছিলেন, ঠিক আছে, কালই আমার সঙ্গে বেরিয়ে পড়ো। রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে সচক্ষে সব দেখবে। এও বুঝবে
স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণটাই বা কি? কি কারণ শুনি? ওটা ভূতারণ্যের বর্ডার। রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলি না? পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দু একটা পাঁচি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গাঁ গেরামে গিয়ে হানা দেয়, তাই ওই ব্যবস্থা। তোমার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দু একটা বাঘ কি এমন করে না মাঝে মাঝে? রেল লাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু এক ফালি রাস্তায় নামলেন গজপতি। সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল, তার উপর কাঠের পোল আছে। সেই পোলে পৌঁছবার পর বললেন, এবার আমরা ভূতেদের অভয়ারণ্য এলাকায় ঢুকছি। ওই দেখো, কাঠের ফলকে দেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, দেখতে পাচ্ছ তো? ভবভূতি থমকে গেলেন, মুখের বাঁকা হাসিটা মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ দুটো মুছে নিলেন। তারপর চশমার কাঁচ ভালোভাবে মুছে হেঁট হলেন। কিন্তু না, বড় বড় হয়েছে সত্যি লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, এবং তলায় ব্র্যাকেটের মধ্যে 13টি প্রজাতির ভূতের অভয়ারণ্য। তার পাশে আরেকটা বড় ফলকে নোটিশ, সাবধান, কেহ উহাদের উত্ত্যক্ত করিবেন না। ঘাড় মটকাইয়া দিলে সরকার দায়ী হইবেন না। তবে কেহ কেহ আদর করিয়া উহাদের কিছু খাওয়াইতে চাহেন, তাহাতে আপত্তি নাই, কিন্তু নিচের এই তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াইবেন না, জরিমানা করা হইবে। ভবভূতি একটু ঝুঁকে খাদ্য তালিকায় ঝটপট চোখ বুলিয়ে নিলেন। দুধ, রসগোল্লা, হাড়গোড়, শুকনো গোবর, খাঁটি সরিষার তৈল, পাকা কলা, টিকটিকি ডিম ও লেজ, নানা রকম মাছ, শিঙি বাদে আরশোলার ঠ্যাং। গজপতি ওর পিঠে হাত রেখে চাপার স্বরে বললেন, দেরি হয়ে যাচ্ছে, শুনতে হয়ে গেল, আমার ভাগ্নের অফিসে গিয়ে ওসব জেনে নেবে, এসো। ভবভূতি গুম হয়ে গেছেন, মুখে রা বাক্যে নেই। তার উপর গজপতির একরকম চাপা গলার কথা বলা শুনে তার গা ছমছম করছে। এবার দুধারে ঘন ঝোপ জঙ্গল, মাঝখানে এক ফালি পিচের পথ। কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল, তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল। গজপতি তেমনি চাপা গলায় বললেন, ওই যে শ্রীমানের অফিস, মানে আমার ভাগ্নের। ভবভূতি এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন। খুঁতখুঁতে গলায় বললেন, ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল। গজপতি ঠোঁটে আঙুল রেখে বললেন, চুপ, খাবারের নাম করো না, এক্ষুনি পিছিয়ে নেবে। সেবারে আমি কি বিপদেই না পড়েছিলুম এসে। পিছু নিয়েছিল নাকি? হুম, ওই অফিস অবধি পিছনে খালি বলে, কি এনেছিস, দিয়ে যা। বলো কি? আচ্ছা, ওরা নাকি সুরে কথা বলে কেন বলো তো? নাক নেই যে, কঙ্কালের মুন্ডু দেখনি, নাক আছে। ঠিক বলেছ, নাকের জায়গায় গর্ত আছে বটে। এই সময় আলো অনেক কমেছে। ভবভূতি অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন। হঠাৎ তার মনে হলো সামনে বাঁ দিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতকটা হনুমানের মতো কি যেন বসে আছে। তারপর সে অদ্ভুত প্রাণীটা বার কতক আপন খেয়ালে উল্লুকের মতোই শুকনো ডালটা ধরে চরকি ঘোড়া হয়ে ঘুরল। ভবভূতি শিউরে উঠে বললেন, ওটা কি? গজপতি দেখেই চাপা স্বরে বললেন, বলো রাম 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 রাম। ভবভূতি আওড়াতে শুরু করলেন, রাম 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 রাম। সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গিয়ে গজপতি জানালেন, এই প্রজাতির নাম গেছো, এরা গাছে থাকে। এদের বড় বদ অভ্যেস, টুপটাপ করে ঢিল ছোড়ে, মাথা ন্যাড়া দেখলে তো আর রক্ষে নেই। রাস্তাটা ডাইনে ঘুরছে, এবার সামনে গেট দেখা যাচ্ছে, তার ওপাশে বাংলো মতো একটা বাড়ি। গেটের কাছাকাছি যেতেই ভবভূতি দেখলেন চুমকা কি একটা ঢ্যাঙা লিকলিকে মূর্তি শটান ঝোপ ঠেলে রাস্তায় এলো এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল। ভবভূতি ফিসফিস করে উঠলেন, কচু, ওটা কি? গজপতি দাঁড়িয়ে গেছেন, তেমনি ফিসফিসে বললেন, এই সেরেছে, কিছু খাবার আনা উচিত ছিল, তাই তো, অন্তত একটুখানি শুকনো গোবর।
মুখের কথা মুখেই থাকলো গজপতির। সেই মুহূর্তেই হি 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 করে বেজায় হেসে উঠল। ভবভূতি বিড়বিড় করতে করতে ট্রাম 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 ট্রাম, তারপর টের পেলেন রামের বদলে ট্রাম বলছেন। তক্ষুনি শুধরে নিয়ে রাম নাম শুরু করলেন। আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদের সুরে বলে উঠলেন, ও ভূত, ভূত রে, তোর ঘটোৎকচকে সামলে নে, বেরিয়ে পড়েছে। বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে সাড়া দিল, কোন ব্যাটারে, নাম ধরে ডাকছিস, স্পর্ধা তো কম নয়। গজপতি বললেন, বাবা ভূত, আমি আমি তোর মামা গজপতি। আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো একটা লোক। তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণি ঝড় বয়ে গেল। গজপতি ফিসফিস করে জানালেন, পাহাড়ি দেশের ভূত, বুঝলে তো। তারপর ভবভূতির হাত ধরে পা বাড়িয়ে বললেন, বাবা ভূত, তোকে খবর দিয়ে আসতে পারিনি, এদিকে ট্রেনটাও লেট করছিল। গেট খুলে ডক্টর ভূতনাথ বললেন, মামা নাকি, আসুন আসুন, কি সৌভাগ্য। উনি কে? আমার বন্ধু ভবভূতি পতিতুণ্ড, তোকে এনার কথা বলেছি, মনে নেই তোর? উনি একসময় নামকরা শিকারী ছিলেন। আর ভবভূতি, এ হচ্ছে সেই ডক্টর ভূতনাথ পাত্র। ডক্টর ভূতনাথ নমস্কার করে বললেন, আসুন আসুন, কি সৌভাগ্য। বাংলো ঘরের মধ্যে একটা হ্যাজাক চলছে। লণ্ঠনটার দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন। কোনার টেবিলে একটা কালো বেটে মোটাসোটা হাড়িমুখো লোক খাতায় কি সব লেখালেখি করছিল। একবার মুখ তুলে দেখল। ভবভূতির গা শিরশির করে উঠল লোকটাকে দেখে। মানুষ পটে তো, কেমন যেন ভুতুরে চেহারা। পাশের ঘরের দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন, 1 মিনিট, মোমবাতিটা জ্বেলে নি। ভবভূতি বললেন, লোডশেডিং বুঝি? না, এখানে ইলেকট্রিসিটির বালায় নেই। কেন নেই পরে বলবো খন, বলে ভূতনাথ মোমবাতি জ্বেলে দিলেন। ডাকলেন, আসুন মামা, আপনারা ভেতরে এসে বসুন, আমি চায়ের জোগাড় করি। ঘরটা বেশ বড়। ভবভূতি ও গজপতি আরাম করে বসলেন। ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তার গলা শোনা গেল, কাকে ডাকাডাকি করছেন। গজপতি বললেন, ইলেকট্রিসিটি কেন নেই জানো? ভূতের ওই আলো সয় না, লণ্ঠন হ্যাজাক অব্দি বড় জোর সয়। ওই ইলেকট্রিসিটির জ্বালায় তো ভূত বংশ লোক পেটে বসেছে। ভবভূতি দমে গেছেন এখন। সাই দিয়ে মাথাটা নাড়লেন শুধু, তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন। বলা যায় না কখন কি বিতিকিচ্ছিটি ভূতরে চেহারা জানলায় উকি দিয়ে ওই রকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো। মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো, কিন্তু রাইফেল কি এরা ছুটতে দিত? তার চেয়ে বড় কথা, রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কি না তাই বা কে জানে। কখনো তো পরীক্ষার সুযোগ পাননি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবভূতি এই অভয়ারণ্যের ভূত বৃত্তান্ত বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন। গজপতির ভাগ্নে ডক্টর ভূতনাথ পাত্র অমায়িক মানুষ, রোগা শিরিঙ্গে চেহারা, গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো ছোট এবং সজারুর কাটার মতো খাড়া, গোফটাও তাই। এই শরতের ভ্যাপসা গরমেও স্যুটটাই পরে আছেন। গজপতির চোখ নাচছে অনবরত, যেন বলতে চাইছেন, দেখছো তো আমি কেমন ভাগ্নের মামা, ভাগ্নে পাকা সাহেব। ডাক্তার ভূতনাথ বলছিলেন, আপনি তো শিকারী মিস্টার পতিতুণ্ড, আপনি ব্যাপারটা বুঝবেন ভালো। আপনারা যেমন বন্যপ্রাণী, বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল ছিল বললেন, আমারও ছেলেবেলা থেকে ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, হঠাৎ একদিন কাগজে দেখলুম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বে গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছেন। অমনি কপাল ঠুকে দরখাস্ত দিয়ে দিল। ইন্টারভিউ ডাক পড়ল, পাশ করে গেল। তারপর তো দেখতেই পাচ্ছেন, শুনেও থাকবেন। সাগ্রহে ভবভূতি বললেন, শুনেছি, কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূত এনে জড়ো করেছ সেই কথা বলো তো বাবা, শুনি। ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন, সে অনেক হাঙ্গামা। কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল, কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান, পুরস্কৃত করা হবে। বিস্তর চিঠি এসেও ছিল,
কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে। তবে কিছু জায়গায়, যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ, চিলেকোঠা, সিঁড়ি হাতড়ে 3 রকম প্রজাতির ভূত পেয়েছিলাম। এরা সবাই কিন্তু মানুষ ভূত। কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ খুন হয়ে মরেছে। গজপতি বললেন, ভালোভাবে না বোঝালে ভবভূতি বুঝতে পারবে না। তাহলে শুনুন, ভূত জাতি মূলত 3টে উপজাতিতে বিভক্ত। মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত, আর প্রকৃত ভূত যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, স্রেফ ভূত। তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম। যেমন ধরুন গরু মরে যে ভূত হয়েছে, তার নাম গোদানো। ভবভূতি আরো কৌতূহল হয়ে বললেন, সব রকম ভূতই তো এখানে রয়েছে। ভূতনাথ বললেন, হ্যাঁ, তবে সবসময় দেখা পাওয়া মুশকিল। আপনি তো সুন্দরবন অভয়ারণ্যে গেছেন, কবার বাঘ দেখতে পেয়েছেন বলুন? ভবভূতি সাই দিয়ে বললেন, আমি শিকারী, ও কি নতুন কথা আমার কাছে? শুনুন, গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি। গ্রামে খবরের কাগজ কচুট পড়ে, তাই ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল। যেমন ধরুন বীরভূমের একটা দিঘির এক কোনায় শাকচুন্নির খোঁজ পেলুম, তক্ষুনি বেরিয়ে পড়লুম। কিন্তু ওদের ধরে আনলে কিভাবে? ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন, খুবই সোজা, খুবই সোজা। শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য, ব্যাস। বীরভূমের সেই শাকচুন্নির আড্ডায় এক রাত্রি গিয়ে বসে রইলাম। ওর প্রধান খাদ্য মাছ। মাছ দেখে তক্ষুনি ওর নোলায় জল ঝরতে লাগলো। ঘুমটার ফাঁকে বলল, একটা মাছ দে না ভাই। আমি ওকে উঠে চলতে শুরু করলাম। সারা পথ ও পেছনে চাইতে চাইতে আসে, আর আমি বলি, আরেকটু এগিয়ে গিয়ে দেব, চলে আয়। ব্যাস, এই করে এখানে নিয়ে এলো। এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি। শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাওয়ার খাচ্ছে, বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি। এই শুনে গজপতি মন্তব্য করলেন, সেসব মাছই তো কলকাতার বাজারে বিক্রি হচ্ছে। স্বাদেই বোঝা যায় শাকচুন্নিরা একে ফেলে দেয়, তাই ওই রকম, বুঝলে তো? ভবভূতি বললেন, আচ্ছা বাবু ভূতনাথ, দুধ, রসগোল্লা, পাকা কলা এসব সুখাদ্য কোন ভূতে খায়? ভূত নয়, ভূতিনী বলুন। এরা প্রেত উপজাতির অন্তর্গত, অর্থাৎ কোন পিটুক মেয়ে মুড়ে ভূত হয়েছে। যেই কথাটা বলা, অমনি জানালার বাইরে থেকে খ্যাতখ্যানে গলায় কে বলে উঠল, কি কি বললেন? শুধু মেয়েরাই সব খায়? ভবভূতি আঁতকে উঠে দেখলেন, নির্ঘাত ভূতিনী বটে। চুলের যা ছিঁড়ি, তার পরনে শাড়ি, কত রকম গয়নাও পরা, জানলায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে আছে। ডক্টর ভূতনাথ ধমক দিয়ে বললেন, পেছর মা, এখন চলে যাও তো এখান থেকে। আমরা কথা বলছি দেখছো না? কিছু বলার থাকলে পরে এসো, না হয় দরখাস্ত করো। ভূতিনী জিভ বের করে, কেন কি জানে, ভবভূতির দিকে ভিঞ্চি কেটে সরে গেল। গজপতি খিক খিক করে হেসে বললেন, পেঁচোর মা সেবার আমাকে বাগবাজারের রসগোল্লা আনতে বলেছিল, বলেই গেছে নিজেই। পেঁচোর মা মানে? ভবভূতি জিজ্ঞেস করলেন। জবাবটা দিলেন ডক্টর ভূতনাথ, ওর ছেলে পেঁচু যে ভূত, তার মানে প্রেত, ট্রেনে চাপা পড়ে মারা গেছে। ভবভূতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, এত যে ভূত রেখেছ অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়নি তো? ডক্টর ভূতনাথ বললেন, না, বুঝতে পারছেন না, বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে, রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে। ভূত নিয়ে কাজ করা তো সহজ নয়। এই সময় ভবভূতির মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে। ঘুরেই আটকে উঠলেন। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা বছর 9-10 বয়সী ছেলে। কিন্তু সত্যি কি ছেলে? তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাতড়াচ্ছে। ভবভূতি কাঁপতে কাঁপতে বললেন, কে কে? ডক্টর ভূতনাথ ধমকে দিলেন, এই পেঁচো, কি হচ্ছে? শ্রীমান পিচো বলল, চকোলেট খুঁজছে ভূতু মামা। হাত বের কর বলছি, বের করে নে হাত। ডক্টর ভূতনাথ উঠে দাঁড়ালেন। ছি, ওই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢুকালি? মুখে চাইলেই পারতিস।
পেঁচো হি হি করে হেসে হাত বের করে দিল। তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় দুহাত আঁকড়ে আবদার গলায় বলল, একটা চকলেট দাও না দাদু। সেই সঙ্গে বেজায় রকম কাতুকুতুও দিতে থাকলো। কি প্রচন্ড ঠান্ডা হাত, ভবভূতির দম আটকে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে গো গো করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই হি 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 করে হেসে উঠলেন। ভবভূতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর উঠে বসলেন। দেখলেন নিজের ঘরে শুয়ে আছেন। ঘরে সকালের রোদ ঢুকেছে। তার নাতি রুনু বলল, ও দাদু, এখনো ঘুমোচ্ছ তুমি? আমি কখন উঠেছি। ভবভূতি আগে ভালোভাবে দেখে নিলেন রুনু না পেঁচো, তারপর শুধু বললেন, ও দাদু, একটা চকোলেট দাও না। ভবভূতি চমকে উঠলেন, কেউ যে চকোলেট চায়। কিন্তু না, মনের ভুল, স্বপ্নই দেখছিলেন বটে। কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল, মনে পড়ছে।